সেটা দেখবেন আপনারা সিএসএ কি পড়ছেন, ইউনিট টাইটেল পড়ছেন না, ইউনিট কোড, ইউনিট টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর, মানে ইউনিট কথাটা পড়ছেন না। সিবিসিতে যখন যাবেন তখন আপনি হচ্ছে এই মডিউল কথাটা পড়বেন। তাহলে মডিউল টাইটেল, মডিউল কোড, মডিউল ডেসক্রিপ্টর এই কথাটা পাবেন। সিএসএ আপনি যেটাকে নমিনাল আওয়ার বলতেছেন, সিবিসিতে সেটাকে নমিনাল ডিউরেশন বলবেন। সিএসএ যেটাতে নমিনাল আওয়ার, সিবিসিতে সেটা কি নমিনাল ডিউরেশন। সিএসএ যেটা পারফরমেন্স ক্রাইটেরিয়া, আমরা সিএসএ পারফরমেন্স ক্রাইটেরিয়া পাইছি না হ্যাঁ ম্যাডাম? পারফরমেন্স জি ক্রাইটেরিয়া জি সিএসএ ম্যাডাম, কার এগেইনস্ট থাকে? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। না না, আমি বলছি সিএসএ পারফরমেন্স ক্রাইটেরিয়া কার এগেইনস্টে থাকে, বা ওইটার পারফরমেন্স ক্রাইটেরিয়ার অবস্থানটা কোথায়? component of competence. ওহো, এলিমেন্টস অফ কম্পিটেন্সির পাশে। এই যে খেয়াল করেন, এই যে দেখেন, এই যে আপনার সিএস, এই সিএস এর এই যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, আর এইখানে না পারফরমেন্স ক্রাইটেরিয়া। আপনি দেখবেন একটা সিএস এর 9টা যে মানে ইয়া আছে, এলিমেন্টস আছে, 9টা এলিমেন্টস এর ভিতরে 8টা এলিমেন্টসই কিন্তু আপনার বাম পাশে, একমাত্র পারফরমেন্স ক্রাইটেরিয়াই কিন্তু ডান পাশে। খেয়াল করেন, আপনার বাকি যে পারফর্ম মানে এলিমেন্টস গুলো আছে এগুলো সবই কিন্তু আপনার ডান পাশে, একমাত্র এই পারফরমেন্স ক্রাইটেরিয়াই বাম পাশে, যা হচ্ছে গিয়ে আপনার এলিমেন্টস অফ কম্পিটেন্সির এগেইনস্টে বা এলিমেন্টস অফ কম্পিটেন্সির পাশে। খেয়াল করছেন? তাহলে আপনাকে হয়তো অনেক সময় জি প্রশ্ন ম্যাডাম। করতে পারে যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি কি, বা পারফরমেন্স ক্রাইটেরিয়া কার এগেইনস্টে আছে, তাহলে কি বলবেন? এলিমেন্টস অফ এলিমেন্ট অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সি। কম্পিটেন্সি এবার বুঝাতে পারছি? এবার জি দেখেন, আবার দেখেন, তাহলে যেটা হচ্ছে গিয়ে আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া, তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়া কোথায় আছে? সিএসএ। ঠিক পারফরমেন্স সেই ক্রাইটেরিয়া গুলাই, এই সিএস এর যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, এই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলাই আবার সিবিসিতে যখন যায় তখন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে যায়। সেম ক্রাইটেরিয়া, জাস্ট নামটা তখন চেঞ্জ হয়ে যায়। একই জিনিস, শুধু দুই জায়গায় নামটা আলাদা, জিনিস এক, শুধু নাম আলাদা। সিএসএ থাকলে পারফরমেন্স ক্রাইটেরিয়া, আর সিবিসিতে থাকলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ওকে, সিএসএ হচ্ছে গিয়ে আপনার পারফরমেন্স গাইডলাইন, সিবিসিতে হয়ে যাবে অ্যাসেসমেন্ট গাইডলাইন। সিএসএ থাকবে হচ্ছে গিয়ে আপনার এলিমেন্টস অফ কম্পিটেন্সি, সিবিসিতে থাকবে হচ্ছে গিয়ে আপনার লার্নিং আউটকাম। আমি কি বুঝাতে পারছি? সিএস আর সিবিসির মধ্যে পার্থক্য আপনার জানতে চাইবে, আপনাকে জানতে চাবে যে সিএস কি সিবিসি কি। এটা তো ঠিক আছে, এভাবে পারবেন। মানে তাহলে এটা কি মৌখিকে ম্যাডাম বেশি আসে, ভাই বাবা মৌখিক? উম, হ্যাঁ ভাইভাতে আসে, লিখিততে এখন, আগে আসতো এখন আসে না, বাট বেসিক জানার জন্য আপনার এটা লাগবে। তাহলে আমি আরেকবার একটু রিকল করে দিচ্ছি। আপনি এই যে এই তিনটা জিনিস, ইউনিটের জায়গায় আমি সিবিসিতে মডিউল ইউজ করব, নমিনাল আওয়ার, নমিনাল ডিউরেশন, পারফরমেন্স ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, পারফরমেন্স গাইডলাইন, অ্যাসেসমেন্ট গাইডলাইন, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, লার্নিং আউটকাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আমার এই সিবিএলএম এ আমার লার্নিং আউটকাম আছে, দেখেন, ওয়ার্ক উইদিন দ্য টিবেট পলিসি ফ্রেমওয়ার্ক। তাহলে টিবেট পলিসির সাথে বা টিবেট যে ফ্রেমওয়ার্ক আছে, এই টিবেটের যে পলিসি বা টিবেটের যে ফ্রেমওয়ার্ক, এটা সম্পর্কে আপনি জানতে পারবেন। ওকে, এটার সাথে কিভাবে কাজ করে, এই ফ্রেমওয়ার্ক গুলো টিবেটের সাথে কিভাবে কাজ করছে, কি করছে না করছে, এটা সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপরে দেখেন, ওয়ার্ক উইদিন দ্য ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন কোয়ালিটি ফ্রেমওয়ার্ক। ট্রেনিং আর অ্যাসেসমেন্টের অর্গানাইজেশনে কোয়ালিটি ফ্রেমওয়ার্ক গুলো কি কি, কোন লেভেলের জন্য, জব ক্লাসিফিকেশন কি, রেসপন্সিবিলিটি কি, টিবেটের কয়টা ফ্রেমওয়ার্ক আছে, কোন লেভেল আছে বা কয়টা লেভেল আছে, কোন লেভেল কার জন্য, কোন লেভেলের জব ক্লাসিফিকেশন কি, রেসপন্সিবিলিটি কি, আমরা এটা সম্পর্কে জানতে পারবো। ম্যানেজ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেশনশিপ
অ্যান্ড আপনি কাজ এবং কাজের সাথে যে সম্পর্ক সেটা জানতে পারবেন, এবং অ্যান্ড ডেমনস্ট্রেট এ ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, বিশেষ করে আপনার ক্লায়েন্টকে প্রায়োরিটি দিয়ে আপনি আপনার কাজটা মেনটেন করতে পারবেন। আমাদের কিন্তু মেইন উদ্দেশ্যই থাকে আমাদের লার্নার। এই যে আপনারা যে সিবিটি অ্যান্ড এ করতে আসছেন, এটা কেন আসছেন? যারা ট্রেনার আছেন তারা আরো কিভাবে মানে লার্নারদেরকে আরো কিভাবে বেটার কোয়ালিটিতে ট্রেনিং প্রোভাইড করা যায় সেটা কিন্তু এখানে আপনারা শিখতে আসছেন, জানতে আসছেন। লার্নারদের নিয়ে আমাদের কাজ। আর যারা হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট নেবেন, অ্যাসেসর হবেন, তাদের কাজ হচ্ছে ট্রেনাররা যে বিষয়টা পড়াবে, ওকে, তো তাদের ভিতরে তো ট্রেনাররা একটা নলেজ স্কিল অ্যাটিটিউড ক্রিয়েট করে, মানে পড়ায়। তাহলে আপনি ওই একদিন অ্যাসেসমেন্টের দিন তার ভিতর থেকে সে কি পরিমাণ নলেজ স্কিল অ্যাটিটিউড অর্জন করলো বা কি পরিমাণ তার ভিতরে আছে সেইটা আপনি তার অ্যাসেসমেন্টের দিন তার ফলাফলের মাধ্যমে কি করবেন, বের করে আইনা তাকে জাজ করবেন। তাকে দিন শেষে আপনি জাজ করবেন যে সে কি আসলে এই নলেজ স্কিল অ্যাটিটিউডটা একসেপ্ট করতে পারছে, নিজের ভিতরে আয়ত্ত করতে পারছে, কিছু কি অর্জন করতে পারছে নাকি পারে নাই, এই বিষয়টা ক্লিয়ার। তারপরে দেখেন, অ্যাসিস্ট লার্নার টু ডেভেলপ এ স্ট্র্যাটেজি টু অ্যাড্রেস দেয়ার নিডস অ্যান্ড ইন্টারেস্ট। আমাদের লার্নারের চাহিদার উপর ভিত্তি করে আবার ক্যাটাগরি আছে। নিড হচ্ছে কি আবার 3 ধরনের। সেই নিড গুলো সম্পর্কে জানতে পারবো, লার্নার যে ইন্টারেস্ট, লার্নারের যে সুবিধা অসুবিধা, স্ট্র্যাটেজি কৌশলগুলো কিভাবে লার্নার আমরা মেনটেন করব, এই কলা কৌশলগুলো আমরা জানতে পারবো। তাহলে এটা ছিল আমাদের লার্নিং আউটকাম। আমাদের এই 1 নাম্বার মডিউল বা সিবিএলএম শেষ হলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকব। এটাই হচ্ছে আমাদের কাজ। আর ওই কাজের এগেইনস্টে আমাদের এবার পারফরমেন্স, এই যে দেখেন পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলা দেওয়াই আছে, দেখছেন, এই হচ্ছে বিষয়। এখন আসি আমাদের মেইন কাজে, সেটা হচ্ছে ইনফরমেশন রিফর্ম টিবেট সিস্টেম। আমাদের যে এই টিবেটের মানে টিবেটের এই যে সিবিটি অ্যান্ড এটা চালু হয় হচ্ছে আপনার আইএলও একটা প্রজেক্ট থাকে 2012 সালের একটা আইএলও টিবেট রিফর্ম প্রজেক্ট ছিল। ওই প্রজেক্টে এই টিবেটের এই যে সিবিটি অ্যান্ড এর বিষয়গুলো আসে, আসার পরে তারা একটা বই বের করে যেটা আপনার হচ্ছে বিটিইবির আমলে অনেক ভালো ছিল। সেই বইগুলো থেকে আপনার এই যে এখন যে আমরা এনএসডি এর বই নামে পড়াচ্ছি, এই বইগুলোকে আমরা ওই মেইন বই থেকে প্রিসাইজ করে আনছি। এনএসডি এর কিন্তু এখনো কোনো নিজস্ব সিবিএলএম তৈরি হয় নাই। এনএসডি এখনো সিবিএলএম, তাদের যে নিজস্ব সিবিএলএম লেভেলের উপরে এটা এখনো ডেভেলপ চলছে, কাজ এখনো চলছে, এটা এখনো ফুলফিল হয় নাই, ওকে। তো আমরা কিন্তু মানে তাহলে বিটে বা আইএলওর যে টিবেট রিফর্ম সিস্টেমটা আছে বা এজেন্ডা আছে, টিবেট রিফর্মের যে সিবিএলএম গুলো, ওই সিবিএলএম গুলো থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা এইটা ফলো করছি। আমাদের কিন্তু এনএসডি এর এখনো বই নাই, আসবে। আর যখন নতুন সিবিএলএম আসবে তখন কিন্তু আবার সব নতুন টাইপের একটু চেঞ্জিং আসবে, ওকে। তো এই যে রিফর্ম এজেন্ডা বা রিফর্ম সিস্টেম, এই সিস্টেমে তারা তাদের কিছু মানে মূলনীতি রাখে। তো সেই মূলনীতিগুলো সম্পর্কে আমরা এখন জানতে পারবো যে তারা ওই রিফর্ম এজেন্ডাতে তাদের এজেন্ডাগুলো কি কি ছিল। সেটা হচ্ছে ফার্স্টেই বলছে তারা মডিফাইড টিবেট লেজিসলেশন, তারা টিবেটের যে আইন কানুনগুলো আছে এইটাকে আবার পুনরায় মডিফাই করতে চায়। টিবেটের যে আইন কানুনগুলো আছে এটাকে তারা আবার নতুন, যেগুলোকে সংশোধন করা দরকার সেটাকে সংশোধন করে একটা নতুন নীতিমালা গঠন করতে চায়। তারা হচ্ছে এই যে এনএসডিএ যে বলে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এই অথরিটির কিছু পলিসি তারা ডেভেলপ করতে চায়। সেই পলিসিগুলোকে আবার বলা হয়েছে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি বা সংক্ষেপে এনএসডিপি। এই পলিসি তারা ডেভেলপমেন্ট করবে। তারপরে কি চায়, তারা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে চায়। তারা যে এই যে এতগুলো মানুষকে যে তারা দক্ষ করবে, তাহলে কোন মানুষ কোন লেভেলে কোন ইয়েতে দক্ষ হবে, তাহলে দক্ষ হওয়ার পর তার কাজটা থাকবে কি, তার লেভেলের পরিমাণটা কি পরিমাণ থাকবে, বুঝতে পারছেন, এই বিষয়টা করবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক দেওয়া, এইটা কিন্তু এনএসডি এর ফ্রেমওয়ার্ক না। যেহেতু আমি বলেছি যে আমাদের এই সিবিএলএম গুলো বিটিইবি থেকে প্রিসাইজ করে আনা,
সেহেতু এখানে কিন্তু বিটিইবির লেভেলটা দেওয়া আছে বা বিটিইবির যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক সেটা দেওয়া আছে। আমাদের এনএসডি এর ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে বিএনকিউএফ, দ্যাট মিনস বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। আমরা কিন্তু এই এনটিভিকিউএফ পড়ি না, এনটিভিকিউএফ এর ফ্রেমওয়ার্কটা হচ্ছে বিটিইবির ফ্রেমওয়ার্ক। আমরা কিসের ফ্রেমওয়ার্ক ইউজ করব? এনএসডি এর। আর এনএসডি এর ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে কি? বিএনকিউএফ। এনএসডি ফ্রেমওয়ার্কের নাম কি স্যার? BNQF বিএনকিউএফ। বিএনকিউএফ এর ফুল ফর্ম কি? বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক, ওকে। তাহলে এই ফ্রেমওয়ার্ক গঠন করবে। ফ্রেমওয়ার্কটা কি সেটা আমরা একটু পর দেখতে পারবো। তারপরে দেখেন তারা বলছে তারা টিবেটের কোয়ালিটি সিস্টেম, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম গঠন করবে। প্রত্যেকটা জিনিসেরই কি একটা কোয়ালিটি থাকা দরকার, ওকে, গুণগত মান নিশ্চিত করা দরকার। তো তারা কি বলছে? তারা এই গুণগত মান নিশ্চিত করার জন্য একটা সিস্টেম ডেভেলপ করবে। তারপরে দেখেন এখানে আসছে টিবেট ডেটা সিস্টেম। এই যে আমাদের যে লার্নার গুলা প্রতি বছর যে কম্পিটেন্ট হচ্ছে এক একটা অকুপেশনে, প্রতি বছর, এই যে এখন বর্তমানে দেখবেন যে অনেক নতুন নতুন অকুপেশন আসতেছে। ইভেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়েও কিন্তু এনএসডিএ এখন লেভেল করার মানে চিন্তা ভাবনা করতেছে, বুঝতে পারছেন? তাহলে এই টিবেট যে ডেটা সিস্টেম, এই যে এত লোক যে আপনার বের হচ্ছে, পাস করতেছে, কোন অকুপেশন থেকে কতজন লোক বের হচ্ছে, কতজন লোক ফেল করছে, কারা কারা কর্মসংস্থানে যোগ দিতে পারছে, এগুলোর একটা ডেটা সিস্টেম থাকা দরকার না? তাহলে ডেটা সিস্টেম থাকলে আমরা কি করতে পারি? ধরেন আমাদের কাছে এই মুহূর্তে একটা ইমার্জেন্সি রিকোয়ারমেন্ট আসছে, ধরেন আপনার জাপানেই ধরেন অনেক ধরেন 5,000 কেয়ার গিভার নিবে, তাহলে 5,000 বলুক 10,000 বলুক, এখন আমাদের সিস্টেমে যদি এটা আপডেট করা থাকে যে কোন অকুপেশনে কতজন লার্নার মানে কি বলে এটাকে কম্পিটেন্ট হইলো, কতজন লার্নার ড্রপ আউট হইলো, মানে এইগুলো যদি আমরা আপডেটটা রাখি, একটা সিস্টেম তৈরি করি, ডেটা সিস্টেম, তাহলে আমাদের জন্য ইজি হবে না? তাহলে যত লোকই চাক না কেন আমরা বুঝতে পারবো যে কোনটার জন্য কতটুকু আছে, কতটুকু প্রয়োজন। এর জন্য ওরা বলছে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমের জন্য আমরা কি করব? ডেটা সিস্টেম একটা তৈরি করব। ওকে। তারপরে দেখেন বলছে যে রিকগনিশন অফ প্রিয়র লার্নিং বা প্রায়র লার্নিং, এটাকে কি বলে? আরপিএল। এখন এই আরপিএল সিস্টেমটা আমরা সবাই কিন্তু পরিচিত, আমরা কম বেশি সবাই কিন্তু এই আরপিএল এর নামটা শুনছি। এটা কি? এটা হচ্ছে ধরেন একটা ব্যক্তি দক্ষ কিন্তু তার কোনো কি নাই, সার্টিফিকেট নাই। তাহলে একটা ব্যক্তি দক্ষ কিন্তু তার কোনো সার্টিফিকেশন নাই, তাহলে আমরা একটা 3 দিনের ওরিয়েন্টেশনের মাধ্যমে তাকে জানাবো, জানায় শুনে 3 দিন পরে একটা অ্যাসেসমেন্ট নিয়ে তাকে আমরা কি করব? সার্টিফাইড করব। পরবর্তীতে সে এই সার্টিফিকেটের ভিত্তিতে তার প্রমোশন বা একটা জবে ঢুকতে পারবে। এটা হচ্ছে আরপিএল সিস্টেম। এই আরপিএল সিস্টেমটা কার জন্য? সবার জন্য না কিন্তু, যে হচ্ছে দক্ষ কিন্তু তার কোনো মানে সনদায়ন নাই তার জন্য। তো যাদের আর কি কি বলে এটাকে দক্ষতা আছে কিন্তু সার্টিফিকেট নাই, তারা চিন্তা করে এই আরপিএল সিস্টেমটা তখন তাদের এই এজেন্ডার ভিতরে আইনা অ্যাপ্রুভাল নেওয়াইছে, বুঝতে পারছেন? তারপরে দেখেন মডেল ফর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউ ডিমান্ড ড্রাইভেন কোর্সেস। নতুন নতুন কোর্স, ডিমান্ড ড্রাইভেন বলতে বোঝাচ্ছে নতুন নতুন চাহিদা সম্পন্ন কোর্স। আমাদের বলছে যে যখন আমাদের যে জবগুলো আসে, হ্যাঁ, দেখবেন আমাদের সিএস ডেভেলপ হয়, কয়েকদিন পর পর নতুন নতুন সিএস আসে, টুলস আসে, জব চেঞ্জ হয়। এটা কিসের ভিত্তিতে হয়? এটা হচ্ছে আমাদের মার্কেট ভ্যালুর উপর মানে ভিত্তি করে হয়। আমাদের মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে আপনার যে ধরনের কাজগুলো আসবে সেটার উপর আমরা প্রয়োজন সাপেক্ষে নতুন নতুন মানে ডেভেলপ আনতে বা সিস্টেম ডেভেলপ করতে আমরা বাধ্য। মোট কথা আমাদের ইন্ডাস্ট্রিতে যে চাহিদাটা থাকবে আমরা আমাদের সিএস এর সেইটাকে যোগ দিতে বাধ্য যদি প্রয়োজন হয়।
তারপরে দেখেন নিউ ট্রেনিং প্রোগ্রাম ফর টিবেট টিচার্স অ্যান্ড প্রিন্সিপাল। যদি কোনো নতুন অকুপেশন আসে বা কোনো শিক্ষা ব্যবস্থাপনায় যদি কোনো নতুন পদ্ধতি আসে, সেটা অবশ্যই সবার আগে কি টিবেটের যে টিচার বা প্রিন্সিপাল গুলো আছে তারা আগে এটা অর্জন করবে, তারপর তারা গিয়ে এবার বাকিদেরকে শেখাবে এই বিষয়টা। তারপরে দেখেন ইনহ্যান্স ওয়ার্ক বেসড ট্রেনিং বা লার্নিং ইনক্লুডিং অ্যাপ্রেন্টিসশিপ। আপনার ওয়ার্ক বেস ট্রেনিংটা হবে কি আপনার ওয়ার্ক বেস কর্মের উপর ভিত্তি করে, দ্যাট মিনস ট্রেনিংটা সবচেয়ে বেশি আপনার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হবে বেশি, আর থিওরির ক্ষেত্রে কম। যেহেতু আমরা কারিগরি শিক্ষা বলতেছি, দ্যাট মিনস এইখানে কিন্তু আমাদের থিওরি কম, প্র্যাকটিক্যাল বেশি হইতে হবে। আবার আমাদের জেনারেল লাইনের যে এডুকেশন, সেটাতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সেখানে আবার থিওরি বেশি কিন্তু প্র্যাকটিক্যাল কম। তো এর জন্য বলছে যে আমাদের মানে থিওরি না, প্র্যাকটিক্যালের দিক থেকে কাজটাকে বেশি জোর দিতে হবে, এবং এখানে অ্যাপ্রেন্টিসশিপ ইনক্লুড করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে শিক্ষানবিশ। অ্যাপ্রেন্টিসশিপ নিয়েও পড়া আছে, এটা আমরা আরেকটু আগে দেখব। তাহলে এই যে এতক্ষণ যে বিষয়গুলো আমি বললাম, এগুলো হচ্ছে টিবেটের আপনার রিফর্ম এজেন্ডা। রিফর্ম মানে কি পুনরায় গঠন করা। তাহলে আপনার এই যে সিস্টেমটা আসছে, ওই লোকরা বলতেছে যে আমরা এই সিস্টেমটাতে আরেকটু নতুনত্ব চাই, আর আমাদের নতুনত্বর যে দাবি দাওয়া আবদার সেগুলো হচ্ছে এইগুলা। এই নতুন করে আমরা একটা সিস্টেম চাই, আর সেই সিস্টেমে আমাদের এইগুলা থাকতে হবে। এটা হচ্ছে টিবেট রিফর্ম এজেন্ডা। ওকে, এখন এখান থেকে আপনার প্রশ্ন কিভাবে আসবে? এখান থেকে আপনার প্রশ্ন আসবে হচ্ছে আপনাকে এমসিকিউ আকারে লিখতে বলতে পারে। আপনাকে বলতে পারে নিচের কোনটা টিবেট রিফর্ম এজেন্ডা বা নিচের কোনটা টিবেট রিফর্ম এজেন্ডা না, এরকম করে আসতে পারে। তারপরে দেখেন আপনার প্রশ্ন আকারে খুব কমই আসে, শর্ট প্রশ্ন আকারে খুব কমই আসে, কিন্তু এইভাবে এমসিকিউ আকারে বেশি আসে। তাহলে এই রিফর্ম এজেন্ডা বুঝতে কারো সমস্যা হয়েছে? টিবেটের যখন আবার পুনরায় গঠন করা হয়, টিবেটকে যখন আবার পুনরায় একটু গঠন করা হয়, তখন তারা এনএসডিএ কোন কোন মূলনীতি রাখে, তো এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? No, ma'am. আমি অন্যদের কাছ থেকে শুনতে চাচ্ছি। না ম্যাম। আচ্ছা দেখেন, রাফিউল স্যার কোনো সমস্যা? এরপরে দেখেন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি। তা আমি কিন্তু বলছিলাম যে এনএসডিএ কি কিছু পলিসি নীতি গঠন করছে, তার ওই নীতিগুলোকে বলা হয় এনএসডিপি, দ্যাট মিনস ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি। এখন কি কি পলিসি সে গঠন করছে সেটা হচ্ছে দেখেন প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন। ডিমান্ড ড্রাইভেন মানে হচ্ছে নতুন নতুন চাহিদা। আপনার ইন্ডাস্ট্রিতে যেটা চলতেছে, ইন্ডাস্ট্রির প্রায়োরিটির উপর ভিত্তি করে আপনার জবের উপরে এবং সিএস এর উপরে নতুন নতুন কি বিষয় আসবে, ইনক্লুড হবে। তাহলে ওইটাই বলছে যে আমার অবশ্যই ডিমান্ড ড্রাইভেন, প্রভিশন অফ চাহিদা বা নজর থাকতে হবে। তারপরে দেখেন ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন। ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন, আপনার যে ট্রেনিংটা আপনি প্রোভাইড করবেন লার্নারদের, এটা অবশ্যই ফ্লেক্সিবল হইতে হবে এবং তারা এটার এগেনস্টে রেসপন্সও করতে হবে। দেখা গেছে যে তারা ট্রেনিং করতে আগ্রহী হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু এই যে সার্টিফাইড ট্রেনার বলা হয়েছে এই কারণে, কারণ আপনি লার্নার আইডেন্টিফাই করতে পারবেন। আপনার যেমন লার্নার, সেই লার্নারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি তাকে সেভাবে ট্রেনিংটা প্রোভাইড করতে পারবেন। যার কারণে কিন্তু এই যে বলাই হয়েছে ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন। আর যার কারণে কিন্তু আপনাকে আলাদা করে এই যে সার্টিফাইড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর সিবিটি অ্যান্ড এ করা হচ্ছে, কারণ আমাদের মেইন টার্গেটই হচ্ছে লার্নারকে একটা বেটার কোয়ালিটির ট্রেনিং প্রোভাইড করা। তারপরে দেখেন ন্যাশনালি ট্রেনিং, ন্যাশনালি রিকগনাইজড কোয়ালিফিকেশন, ন্যাশনালি এনএসডিএ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি,
এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল না, কিন্তু আন্তর্জাতিক মানের কিন্তু এটা কোয়ালিফিকেশনটা, এটার ভ্যালুটা আন্তর্জাতিক মানের, ঠিক না? তারপরে দেখেন কম্পিটেন্সি বেসড ট্রেনিং। কম্পিটেন্সির কম্পোনেন্ট কয়টা আমাকে একটু বলেন তো? কম্পিটেন্সির কম্পোনেন্ট কয়টা? 3টা ম্যাডাম। কি কি? 3টা ম্যাডাম। Yes, sir. নলেজ, Skills, attitude. স্কিল, অ্যাটিটিউড। অ্যাটিটিউড। তাহলে এখানে আমার বলছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং, তাহলে আপনি যে ট্রেনিংটা দিবেন এই ট্রেনিংটা কিরকম হবে, কিসের ভিত্তিতে হবে? কম্পিটেন্সির ভিত্তিতে হবে। আমরা আজকের পর একটা জিনিস মাথায় রাখবো, আপনি যদি কখনো কম্পিটেন্সি কথা শোনেন একটা ট্রেনিং এর সাথে সম্পৃক্ত যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এটা, তাহলে অবশ্যই মাথায় রাখবেন এখানে নলেজ আছে, স্কিল আছে, আর অ্যাটিটিউড আছে। ট্রেনিংটা যদি কম্পিটেন্সি বেসড হয় তাহলে অবশ্যই কি হবে, এখানে নলেজ আছে, স্কিল আছে, অ্যাটিটিউড আছে। তাহলে এই যে বলছে যেখানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং, দ্যাট মিনস এই ট্রেনিং এ আপনাকে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড এই তিনটাই শেখানো হবে, কম্পিটেন্সি। তারপরে দেখেন কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি অবশ্যই নিশ্চিত করবে। অ্যাকুরেট স্কিল অ্যান্ড লেবার মার্কেট ডেটা, আপনার কতজন স্কিল হইলো, কতজন ওই যে একটু আগে উপরে যেটা বলছিলাম যে কতজন দক্ষ হইলো, কতজন এখনো অদক্ষ, কতজন ঝরে পড়লো, কতজন জব করতেছে, এই যে ওভারঅল ইনফরমেশনগুলো এগুলা অ্যাকুরেট থাকবে। তারপরে দেখেন কম্পিটেন্ট টিবেট ইনস্ট্রাক্টর অ্যান্ড ম্যানেজার, আপনার যে ট্রেনাররা থাকবে বা ইনস্ট্রাক্টররা থাকবে বা ম্যানেজার লেভেলের পোস্টে থাকবে তারা অবশ্যই টিবেট থেকে কম্পিটেন্ট হইতে হবে, টিবেট সার্টিফাইড হইতে হবে। তারপরে দেখেন আদার এলিমেন্টস ইন দ্য পলিসি আর স্ট্রেংথ অ্যাপ্রেন্টিসশিপ, অ্যাপ্রেন্টিসশিপ থাকবে, স্ট্রেংথ অ্যাপ্রেন্টিসশিপ থাকবে, দ্যাট মিনস শিক্ষানবিশ। অ্যাপ্রেন্টিসশিপটা ওয়ান কাইন্ড অফ ইন্টার্নশিপ, কথা শুনছি আমরা, ইন্টার্নশিপ, জি ম্যাম। এই ওয়ান কাইন্ড অফ ইন্টার্নশিপের মতো। ধরেন আপনি একটা কোর্স করলেন, এবার কোর্স শেষে আপনি একটা প্রতিষ্ঠানে কি করবেন, বিনামূল্যে তাদেরকে সার্ভিস দিবেন। বিনামূল্যে দিলে সেটা সম্পূর্ণ 2 মাস হোক 3 মাস হোক, যদি বিনামূল্যে মানে আপনি তাদেরকে সার্ভিস দেন, শিখবেন, তখন সেক্ষেত্রে সেটা হবে ইন্টার্নশিপ। আর অ্যাপ্রেন্টিসশিপে আবার বিনামূল্যে হয় না, অ্যাপ্রেন্টিসশিপে যে আপনি যে ট্রেনিংটা করতেছেন এটার জন্য আপনাকে একটা পে করা হবে। ইভেন আপনি যে কি বলে এটাকে, ওইখানেও কাজ করতেছেন, ইন্টার্নশিপ করতেছেন, একটা সময় দিচ্ছেন, ওইখানেও আপনাকে একটা পে করা হবে। আর পেমেন্টটা হচ্ছে গিয়ে আপনার 50। প্রথম 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা আপনি টোটাল 2 বছর করতে পারবেন। তাহলে প্রথম বছরে আপনি একজন রেগুলার ওয়ার্কারের মতো করে সে যেই অ্যামাউন্টটা পাবে সেটার 50% পাবেন। দ্যাট মিনস আপনি এই অ্যাপ্রেন্টিসশিপে আর্নও করবেন এবং শিখবেন, লার্নও করবেন, আর্নও করবেন। আপনি কিছুই জানেন না, আপনাকে জানানো হবে এবং আপনাকে একটা মানে সম্মানীয় দেওয়া হবে। এটা হচ্ছে আপনার অ্যাপ্রেন্টিসশিপ। তারপরে দেখেন এখানে কিছু আরো এক্সট্রা আছে, সেটা হচ্ছে আন্ডার প্রিভিলেজড গ্রুপ, সুবিধা বঞ্চিত লোকেরা অবশ্যই কি এখানে জায়গা পাবে। প্রাইভেট ট্রেনিং প্রভিশন, আপনি যদি কোনো প্রয়োজন পড়ে, আপনি যে পেশায় দক্ষ, আপনার প্রফেশনালে যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাকে মাঝে মাঝে প্রাইভেট ট্রেনিংও পর্যন্ত করে আসা লাগতে পারে। ইন্ডাস্ট্রি ট্রেনিং দেখেন, ইন্ডাস্ট্রিতে প্রয়োজন পড়লে ট্রেনিংটা দিবেন, বা কি বলে এটাকে, লার্নারদের ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দিতে হবে। তারপর টিবেট ফাইন্যান্সিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফর ওভারসিজ এমপ্লয়মেন্ট, এটা আর লাগে না। কিন্তু এইখান থেকে আপনি ইস্যুগুলাকে, এই যে টিবেটের যে পলিসিগুলা বা ইস্যুগুলা, এগুলো এখানে এই যে দেখেন লম্বালম্বিভাবে আড়াআড়িভাবে আছে না, সব একসাথে লেখা, আপনি খাতায় এগুলোকে একটার পর একটা করে তুলবেন, তুলে এটাও কিন্তু সেম এমসিকিউ আকারে আসবে। এমসিকিউ আকারে আপনাকে বলতে পারে নিচে কোনটা এনএসডি এর পলিসি, আবার বলতে পারে নিচে কোনটা এনএসডি এর পলিসি না। আমার কথা বুঝতে পারছেন স্যার ম্যাডাম? জি ম্যাম। জি ম্যাডাম। এইভাবে করে, তাহলে এই পলিসি বুঝতে কোনো কষ্ট হয়েছে? না ম্যাডাম। এই পলিসি, এনএসডি এর এই পলিসি, এনএসডি এর এই ফিচার্স, একই জিনিস একই বিষয় লেখা আছে। যদি পলিসি বুঝে থাকেন তাহলে ফিচার্সও বুঝতে পারবেন।
এনএসডি এর ফিচার্স গুলো কি কি? লেখেন একই জিনিস একইভাবে লেখা বলছে এনএসডি এর মেইন ফিচার্স অফ দা এই এনএসডিপির যে ফিচার্স গুলো সেগুলো বলছে সেটা হচ্ছে বলছে ন্যাশনাল স্কিলস টেকনিক্যাল ভোকেশনাল ফ্রেমওয়ার্ক এটা কি আর এটা হবে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল ম্যাডাম কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক হবে কি এনটিপিকিউএফ হবে জি ম্যাডাম বলেন আমাকে একটু বলেন এটা কি এনটিপিকিউএফ হবে এটা কি এনটিপিকিউএফ হবে স্যার ম্যাডাম ম্যাডাম এটা এই বিএনকিউএফ হবে। বিএনকিউ হবে ম্যাডাম। এতক্ষণ লাগলো কেন ধরতে ম্যাডাম মাইক অন হচ্ছিল না। বুঝতে পারছি ব্যাপার না দেখেন তাহলে এখানে বিএনকিউএফ হবে কিন্তু আমি বারবার বলতেছি এনটিপিকিউএফ কিন্তু আমরা লিখবো না এখানে বিএনকিউএফ হবে তারপরে বলছে আপনার ট্রেনিংটা হবে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট এই যে সিবিটি এন্ড এ কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম থাকবে স্ট্রেংথ রোল অফ ইন্ডাস্ট্রি সেক্টর ইন স্কিলস ডেভেলপমেন্ট তারপরে বলছে যে কম্পিটেন্ট এন্ড সার্টিফাইড ইনস্ট্রাক্টর আর ট্রেনার থাকবে এখানে দেখেন এখানে বলছে না এই যে দেখেন কই কই গেল কই গেল কই গেল এই যে কম্পিটেন্ট টিবেট ইনস্ট্রাক্টর এন্ড ম্যানেজার বলছে না এই যে দেখেন এটা তারপর বলছে ইফেক্টিভ এন্ড ফ্লেক্সিবল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে যে ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট গুলো কি হবে ইফেক্টিভ এন্ড ফ্লেক্সিবল এখানে বলছে না আপনার কই গেল এখানে বলছে না ফ্লেক্সিবল এন্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন দেখছেন একই কথা তারপরে দেখেন বলছে স্ট্রেংথ অ্যাপ্রেন্টিসশিপ এই যে এখানে বলছে না স্ট্রেংথ অ্যাপ্রেন্টিসশিপ দেখছেন এটা তারপরে বলছে যে রিকগনিশন অফ প্রিয়র লার্নিং আরপিএল এর কথা বলছে তারপরে অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলেজড গ্রুপ এই যে দেখেন এই যে অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলেজড গ্রুপ বলছে তারপরে দেখেন অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন আর এখানে বলছে অ্যাকুরেট লেবার মার্কেট ডেটা এটার সাথে ওইটার অনেক মিল আছে একই জিনিস এইবার আসেন আমাদের টিবেটের যে আপনার ফ্রেমওয়ার্কটা এই যে ফ্রেমওয়ার্কটা ঠিক এরকম লাইক আপনি লেভেল 1 কমপ্লিট করলে আপনার জব ক্লাসিফিকেশন কি হবে আপনি লেভেল 1 কমপ্লিট করলে আপনার জব ক্লাসিফিকেশন হবে আপনি একজন বেসিক স্কিল ওয়ার্কার আপনার যে সার্টিফিকেটটা পাবেন সেখানে আপনি একজন বেসিক স্কিল ওয়ার্কারের যে অ্যাচিভমেন্ট ওই সমমান আপনি মানে ইয়াটা পাবেন দক্ষতাটা পাবেন তারপরে লেভেল 2 তে দেখেন আপনি একজন সেমি স্কিল ওয়ার্কার এইখানে যে ফ্রেমওয়ার্কটা আছে এটা হচ্ছে আপনার বিটিএবির ফ্রেমওয়ার্ক তো সেই ক্ষেত্রে আপনাদের একটু এইটা নলেজ রাখতে হবে সেটা হচ্ছে দেখেন এই যে এইটা একটু দেখেন লেভেল 1 কমপ্লিট করা মানে কি সে একজন বেসিক স্কিল ওয়ার্কার লেভেল 1 কমপ্লিট করা মানে একজন বেসিক স্কিল ওয়ার্কার লেভেল 2 কমপ্লিট করছে মানে সে একজন সেমি স্কিল ওয়ার্কার লেভেল 3 কমপ্লিট করছে তার মানে সে একজন স্কিল ওয়ার্কার লেভেল 4 কমপ্লিট করছে সে হাইলি স্কিল ওয়ার্কার লেভেল 5 কমপ্লিট করছে সে হচ্ছে সুপারভাইজার আর লেভেল 6 কমপ্লিট করছে সে হচ্ছে মিড লেভেল ম্যানেজার কিন্তু এখানে একটা কথা আছে এগুলো সব হচ্ছে আপনার স্কিলের ক্ষেত্রে স্কিল আর আমাদের পেডাগোজির লেভেল এক না আমাদের পেডাগোজির লেভেল শুরুই হয় হচ্ছে লেভেল 4 থেকে আর 6 পর্যন্ত হচ্ছে আপনার আছে কিন্তু 5 পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল আর স্কিলের ক্ষেত্রে আপনার লেভেল 1 2 3 4 5 6 10 পর্যন্ত হইতে পারে তাহলে স্কিলের লেভেল আর আপনার পেডাগোজির লেভেল কি এক না আপনারা এখন যেটা করতে আসছেন এটা হচ্ছে পেডাগোজি লেভেল আর এই পেডাগোজি লেভেল শুরুই হয় হচ্ছে আপনার 4 থেকে 5 পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল 6 এখনো অ্যাভেলেবেল না এইটুকু ক্লিয়ার
ম্যাডাম এখানে একটা অনেক কথা ছিল। দেন বলেন। এই যে লেভেলের যে বিষয়টা, দেন এখানে কিন্তু যেটা আমরা যেটা যে বললেন দুটো লেভেলের, একটা হচ্ছে যেটা আমরা স্কিলের জন্য ব্যবহার করতেছি, আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা ট্রেনার পার্টের জন্য যেটা করতেছি 4-5 দেন হ্যাঁ। এটা। তো এখন এই যে যারা লেভেল ইয়েটা করতেছে স্কিলের জন্য করতেছে, এখন আমরা তো যেরকম লেভেল 1 করব, হ্যাঁ এই লেভেল 1 করছে বা 2 করে কিন্তু আমরা ইয়ের জন্য আসতেছি যে ট্রেনার পার্টের জন্য আসতেছি। তো এখন কত হচ্ছে এখানে কিন্তু লেভেল 5 এর সুপারভাইজার বলতেছে, যারা আমরা হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করছি, আমরা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে সুপারভাইজার অলরেডি কাজ করে আসছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমাদের কেন লেভেল 1 করতে হবে? এখন কথা হয়েছে যে সব ক্ষেত্রে আপনার কিন্তু লেভেলটা ওই পর্যন্ত মানে যায় নাই। একমাত্র মনে হয় বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এই একমাত্র লেভেল 6 আছে। না এছাড়া আমার কিন্তু কথা ওই জায়গাটা না ম্যাডাম, এই যে যেরকম সুপারভাইজার বলতেছে না লেভেল 5, যদি আমি স্কিল পার্ট লেভেল 5 করি দেন আমাকে তখন সুপারভাইজার বা ডিপ্লোমা সমতুল্য মান বলছে, যেটা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন থেকেও এটা বলা হতো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখন এনএসডি তো কিন্তু সুপারভাইজার বলতেছে লেভেল 5। তাহলে লেভেল হ্যাঁ। 5 জেন্টস হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার কমপ্লিট করে যারা সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে তারা, দেন তারা কিন্তু সেই পর্যায়ে চলে গেছে, কিন্তু তার সেটা এখন চলে সফল হয়ে গেছে না, আর এইখানে বলতেছে যে আপনি স্কিলের এই লেভেলটা করে তাদের পর্যায়ে যাইতে পারবেন। এই ক্ষেত্রে হ্যাঁ কিন্তু না আপনাকে অনেক দক্ষ হইতে হবে। না দক্ষ কিন্তু হওয়ার এখন এটার জন্য মানে মূলত আমি বলতে চাচ্ছিলাম অলরেডি কিন্তু আমরা এই পর্যায়ে চলে গেছি, কিন্তু এখন আবার আমাকে কেন লেভেল 1 করতে হচ্ছে? এখন এই পর্যায়ে চলে যাওয়ার পরেও কিন্তু আপনাকে কিন্তু আপনি চাইলেই কিন্তু তাইলে লেভেল 1 না দিয়ে আপনার যদি ওই স্কিলের লেভেল 5 থাকে আপনি কিন্তু সরাসরি লেভেল 5 এ বসতে পারবেন যদি থাকে। বুঝতে পারছেন? ম্যাডাম আমি একটু কিন্তু এর জন্যই তো ম্যাডাম হচ্ছে আরপিএল এর ব্যবস্থা করা হয়েছে, তাহলে আপনার ওই ফিল্ড ট্রেনিং না করেই আপনি হচ্ছে না না স্যার, স্যার যেটা বলছেন এবার আমি বলি। স্যার আপনার কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার অকুপেশনে লেভেল 1 আছে, কিন্তু আপনি তো লেভেল 1 মানে মানে লেভেল 1 তো অনেক আগেই ছাড়াই আসছেন, দরকার নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার লেভেল 5 থাকে তাহলে আপনি লেভেল 5 এ ডিরেক্ট দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই পর্যাপ্ত পরিমাণে আপনার কোয়ালিফিকেশনটা দেখায়ও মানে ইয়ে করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? এটা করা যায়, করা উচিতও। আপনার কথা যুক্তি আছে। কিন্তু এটা এখনো আমাদের বাংলাদেশে ওইভাবে করে স্টার্ট না হয় নাই। কারণ আমি তো যে বললাম যে বাংলাদেশে আমি আসলে এনএসডি প্লাস হচ্ছে এগুলো অনেক আগে থেকেই দেখতেছি যখন এটা শুরু হয়, দেন এটা কিন্তু প্রথম যখন নামে হ্যাঁ, তখন এটা নামে তখন বলা হয়েছিল এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা হয়তো ওয়ার্কশপে বা বাইরে কাজ করে, যাদের হয়তো কোনো ডিগ্রি নাই কাগজ কলমে, দেন তারা একটা স্কিল পার্ট দিবে এবং তাদেরকে কিন্তু ওই দেখা যাচ্ছে যে অনুমোদন দেওয়া হবে যে তুমি এই জিনিসটা পারো বা এটা দক্ষ আছে এই জাতীয়। কিন্তু এখনো সেটা চেঞ্জ হয়ে গেছে এমনই যে দেখা যাচ্ছে যে যারা হয়তো গ্র্যাজুয়েট মানে এটার উপর স্কিল পার্ট করা আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে বা বিএসসি ইঞ্জিনিয়ার আছে, তারাও কিন্তু আসে এই লেভেলগুলো কমপ্লিট করতেছে। তো এখন এটা করার উদ্দেশ্য হচ্ছে এখন তার আমি বলি তারা কেন করতেছে শুনেন। আপনার উদ্দেশ্যটা হয়তো ভালো হইতে পারে, তাদের উদ্দেশ্যটা আসলে ভালো না। তারা এই যে এখন দেখেন লেভেল করতে আইসা এই যে অ্যাসেসর হচ্ছে, তখন মনে করেন যে জাস্ট একটা সাইড ইনকাম হিসেবে তাদের কথা হচ্ছে আমি এই লেভেল দিয়ে এই লেভেলেরই অ্যাসেসমেন্ট নিব। বুঝতে পারছেন? তো তাদের কিন্তু এই যে আপনি যেভাবে একটা ডিপলি চিন্তা করলেন যে আমি তো অলরেডি ডিপ্লোমা কমপ্লিট করা, তাহলে আমি লেভেল 1ই কেন দেব? কিন্তু তাদের চিন্তা হচ্ছে আমি লেভেল 1 দিতেছি, কারণ আমি লেভেল 1 দেওয়ার পরেই তো আমি লেভেল 4 করে অ্যাসেসর বলে এপ্লাই করব। তারপর আমি লেভেল আমার অত দরকার নেই। আমি হচ্ছে গিয়ে ভাই আপনার ইয়ে নিব, অ্যাসেসমেন্ট নিব। বুঝতে না পারছেন? আসলে এটাও কি আমাদের একটা চিন্তা করার বিষয় না, যেটা হয়তো আপনারা যারা 5 এ বা যারা আপনারা ট্রেনার পার্টে আছেন, যে এটা নিয়ে একটু কমপ্লেন করে, বিশেষ করে হচ্ছে যে এরকম ছোট একটা উদাহরণ দিই যে আমি এরকম অনেককে দেখছি যে হচ্ছে যে হয়তো ফুডে বা সার্ভিসে এরকম তারা লেভেল 2 কমপ্লিট 2-3 কমপ্লিট দেন অ্যাসেসরও তারা। তো সেই ব্যক্তি আবার হচ্ছে যে অটোমোবাইলে মনে করেন যে ড্রাইভিং এ সে অ্যাসেসর। এখন ড্রাইভিং এ অ্যাসেসর বলতে আসলে তাকে কিন্তু ড্রাইভিং জানতে হবে, দেন সেটা টোটাল একটা নলেজ না আসলে কিন্তু তার অ্যাসেসর হওয়ার কথা না, কিন্তু সে করতেছে কি কোনোভাবে দেখা যায় পার হয়ে আসতেছে। আসে সে যখন ড্রাইভিং এ অ্যাসেস মানে কাজটা করতেছে বা অ্যাসেসরের পার্টটা নিচ্ছে, কারণ সে কতখানি একজনকে দক্ষ হিসেবে বাঁধতে হবে। আপনি এই কথা বলেন, আমি এমনও লোক দেখছি যে হচ্ছে কুকিং এর অ্যাসেসমেন্ট নেয়, সে আবার ড্রাইভিং এরও অ্যাসেসমেন্ট নেয়। আবার জি আমি জি জি এমনও ম্যাম। দেখছি
যে হচ্ছে ইলেকট্রিক্যালের অ্যাসেসমেন্ট নেয় সে আবার কুকিং এরও অ্যাসেসমেন্ট নেয়। সো না আমাদের যে এই যে বিষয়গুলো এগুলো সবই হচ্ছে আপনার জাস্ট টাকা ইনকাম করা। সৎভাবে আপনার প্রয়োজন আছে যে আমি এই লেভেলে দক্ষ না, আমি একটা 3 দিনের আরপিএল দিছি, একটা সার্টিফিকেট পেয়েছি, এবার সাথে সাথে আমি অ্যাসোসিয়েট গুলো অ্যাপ্লাই করে দিই, কারণ আমি এরপর থেকে ওটা নিয়ে দৌড়াবো। এরকম আমাদের মতো সৎভাবে আপনার আমার মতো এরকম কেউ ভাবে না। আর যে কথাটা বললেন ওই কথাটা বলার জন্য ধরুন আমাদের একটা পজিশনে যাওয়া লাগবে, পজিশন ছাড়া তো আমরা চাইলে যতই চিল্লাই আমাদের কথা তো কেউ শুনবে না, তাই না? তো ইনশাল্লাহ এনএসডিএ কিন্তু এখন আগের থেকে অনেক ডেভেলপ করছে অনেক কিছুতে। যেমন আগে গয়ানে আপনার অ্যাসেসর পুলে অ্যাসেসর এন্ট্রি নিতে পারতো, এখন কিন্তু সেটা করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার ওই যে ইয়া আগে তো রেজিস্ট্রেশন করা লাগতো না, বুঝতে পারছেন? আবার হচ্ছে গিয়ে ইন্টারভিউ নিত না তারা, এসএসসির পুলে এন্ট্রি দেওয়ার আগে তারা ইন্টারভিউ নিত না। এখন কিন্তু জি রেজিস্ট্রেশন ফি আছে, আপনি অ্যাপ্লাই করবেন 500 টাকা করে লাগবে। ইভেন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, ইন্টারভিউ দিয়ে আপনি অ্যালাউ হইলে তাহলে পুলে এন্ট্রি এনলিস্টেড হতে পারবেন, নাইলে না। আমার কথা বুঝতে পারছেন? যে সিস্টেমটা আগে ছিল না। তো এখন দিন দিন উন্নত হচ্ছে, আশা করি এটা আস্তে আস্তে আরো ডেভেলপ হবে। আগে ওকে ম্যাডাম। আচ্ছা, এছাড়াও দেখেন আমাদের প্রিপারেশনাল 2, এই দুইটা লেভেল কাদের জন্য? এই দুইটা লেভেল হচ্ছে আমাদের আন্ডার প্রিভিলেজড গ্রুপদের জন্য, যারা হচ্ছে সুবিধা বঞ্চিত ওই ধরনের লোকদের জন্য। এই ট্রেনিংটা কেন করানো হয় প্রিভক 1 আর প্রিভক 2? এই দেখেন আমাদের এখানে যারা সুবিধা বঞ্চিত লোকগুলো থাকে তারা সবসময় সবকিছুতে দক্ষ থাকে না। যেমন কারো কারো সমস্যা হতে পারে বলায়, কারো কারো সমস্যা হতে পারে লিখায়, তাই না? তো তাদের কিছু সমস্যা আছে। তো এই লোকগুলার যদি সমস্যাটা সমাধান না করে যারা লেভেল 1-এ আছে, দ্যাট মিনস বেসিক স্কিল ওয়ার্কারে আছে, ওইখানে অবশ্যই আপনার সর্বনিম্ন কি 10 পাসের আসবে। তো যারা দেখা গেছে কি বলতে পারবে বা লিখতে পারবে এরকম লোকই আসবে। তাহলে আপনি যদি একটা সুবিধা বঞ্চিত লোককে প্রিভক 1 আর প্রিভক 2 না দিয়ে যদি তাদেরকে লেভেল 1 এর পর্যায়ে ছেড়ে দেন, তাহলে 2 দিন পরেই কিন্তু তারা শেখার যে আগ্রহটা সেটা হারায় ফেলবে। সেটা কিভাবে হারাবে? তাদের কাছে মনে হবে বিষয়টা অনেক কঠিন, আমার থেকে সবাই বেশি ভালো পারে, আমি পারি না, দ্যাট মিনস আমি আর এখানে কন্টিনিউ করব না। কিন্তু আপনি যদি ওই সুবিধাবঞ্চিত লোক যার যে সমস্যাটা, ধরেন একজনের বলতে পারতেছে না ঠিক মতো, তাহলে তার প্রিভক 1 আর প্রিভক 2 দিয়ে তাকে আগে বলা শিখাবেন, রিডিং শিখাবেন। তারপরে হচ্ছে যারা লিখতে পারে না তাকে প্রিভক 1 আর প্রিভক 2 দিয়ে লিখা শিখাবেন। এই বলা লিখা শেখানোর পরে তার যে গ্যাপটা আছে, গ্যাপটা আইডেন্টিফাই করে ফুলফিল করার পরে আপনি যখন তাকে এই যে কি বলে এই 1-এ নিয়ে আসবেন, 1-এ এবার বাকি লার্নারদের সাথে ছেড়ে দিবেন, তখন সে সেখানে একটা কনফিডেন্স পাবে না? তো তখন কিন্তু সে আর ভাববে না যে আমি তো এদের থেকে পিছিয়ে আছি, আমার ভালো লাগে না, আমি তো এদের সাথে তাল মিলাইতে পারতেছি না। এটা কিন্তু আর তার ভিতরে আসবে না। তখন সে আর তাদের সাথে একটা জমবে কম্পিটিশনে, তখন সেও চেষ্টা করবে যে ভালো কিছু করার। তো প্রিভক 1 আর প্রিভক 2টা সচরাচর আপনার সুবিধা বঞ্চিত লোকদের জন্য করা হয়। তাদের যে গ্যাপ আছে সেই গ্যাপটাকে আইডেন্টিফাই করে ফুলফিল করে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য এই প্রিভক 1 আর প্রিভক 2। ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখেন সেলফ চেকে কিছু প্রশ্ন আছে, দেখে নিয়েন। আর আপনারা কি সিবিএলএম প্রিন্ট করছেন? জি ম্যাডাম। স্যার ম্যাডাম? আচ্ছা, জি ম্যাডাম। এবার একটু এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দেন। এটা হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্সের কম্পোনেন্ট গুলোকে বলা হচ্ছে KSS, KSA, okay? Competencies refer to the measurable or observable knowledge, skill and attitude
which are critical to successful job performance. ওকে, বা যেটাকে আমরা বলতেছি কম্পিটেন্সি ইজ কম্বিনেশন অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড টু পারফর্ম এ জব অর কি টাস্ক। দেখেন, তাহলে কম্পিটেন্সির সংজ্ঞা আমরা জানছি, এবং আমরা কম্পিটেন্সির প্রকার বলতে পারি যা আমাদের কম্পিটেন্সির কম্পোনেন্ট, তাই আমাদের কম্পিটেন্সির প্রকারভেদ। তাহলে কম্পিটেন্সির টাইপস হচ্ছে আপনার 3 ধরনের। নলেজ কম্পিটেন্সি, নলেজটা সচরাচর আমরা কোথা থেকে পাই? সেটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা আমাদের নলেজটা পাই। তো কিছু বলবেন? ম্যাডাম Not রাবিয়া concerned. ম্যাডাম এবং রিয়াজ স্যার যদি একটু মাইকটা বন্ধ করতো তাহলে আপনার কথাটা একটু ক্লিয়ার শোনা যেত। রাবেয়া ম্যাডাম, কষ্ট করে একটু আপনার মাইকটা অফ করেন। হ্যাঁ, করে দিছে। এবার দেখেন, তাহলে নলেজ কম্পিটেন্সি, হ্যাঁ, নলেজটা আমরা কোথা থেকে পাই? সেটা হচ্ছে আমাদের যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং একটা সাবজেক্টের, সেই থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা প্র্যাকটিক্যাল থেকে আমরা নলেজটা বা নলেজ কম্পিটেন্সিটা গেইন করতে পারি। আমরা স্কিলটা কোথা থেকে পাই? আমরা স্কিলটা পাই হচ্ছে আমাদের কাজ থেকে, আমাদের ন্যাচারাল অর লার্ন ক্যাপাসিটিস টু পারফর্ম অ্যাক্ট। আমরা একটা কাজ পারফর্ম করে আমরা স্কিল কম্পিটেন্সিটা অর্জন করতে পারি। আর অ্যাটিটিউড কম্পিটেন্সিটা কিভাবে পাই? প্যাটার্ন অফ অ্যাকশন অর কন্ডাক্ট। একটা কাজ আমি কিভাবে করব, করতে গেলে আমাকে কোন ধরনের মানে অ্যাটিটিউড থাকা লাগবে, ওকে, বা কি ধরনের আচার আচরণ মানে একটা ওয়ার্ক প্লেসে থাকা লাগে, ওই ধরনের প্যাটার্ন বা অ্যাকশনগুলো থেকে আমাদের অ্যাটিটিউড কম্পিটেন্সিটা আমরা অর্জন করতে পারি। তাহলে আমাদের কম্পিটেন্সি টাইপ হচ্ছে 3 ধরনের, সেটা কি? নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, অ্যাটিটিউড কম্পিটেন্সি। আবার আমি যদি বলি যে আমাদের কম্পিটেন্সির কম্পোনেন্ট কয়টা, তখনও আমাদের 3টা, সেটা হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। এখন আমাকে বলেন তো, এই নলেজ, স্কিল, অ্যাটিটিউডের ভিতরে কোনটা আপনার সবচেয়ে বেশি থাকাই লাগবে, যেটা ছাড়া আপনি মানে কোনোটাই আর কি পসিবল হবে না? এটার ভিতরে এটা হচ্ছে সবচেয়ে বেশি স্কিল। ইম্পর্টেন্ট কোনটা সেটা আমাকে বল। স্কিল। স্কিল, নলেজ, স্কিল, অ্যাটিটিউড ভিতরে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? স্কিল। স্কিল। আর কেউ? ম্যাম ম্যাডাম স্কিল অনেক বেশি। ইম্পর্টেন্ট। কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট বলেন তো? কোনটা? বলেন কোনটা? নলেজ, স্কিল, অ্যাটিটিউডের ভিতরে কোনটা বেশি ইম্পর্টেন্ট? মিস, একটা কাজ সম্পূর্ণভাবে করার জন্য তিনটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। না, আমি যে কোনো একটা বলছি। কোনটা আপনার মাস্ট, মানে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্ব, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মিস যেটা আপনার নলেজ। 100% থাকা লাগবে, যেটা আপনার 100-এ 100%ই থাকা লাগবে, এটা কোনটা? নলেজ। স্কিল ম্যাডাম। কোনটা? দেখি আমার নলেজ কে কে বলেন তো, হাত তুলেন, খালি হ্যান্ড রেজ করেন। নলেজ কে কে? ম্যাডাম হ্যান্ড রেজ নলেজ। করেন, হ্যান্ড রেজ করেন, তাহলে আমি এখানে দেখতে পারবো। নলেজ কে কে? 2 জন। তারপর নলেজে হচ্ছে 2 জন মাত্র। আচ্ছা, এবার ম্যাডাম হচ্ছে এভিডেন্স আগে স্কিলে তো কে কে? নলেজ ছিল, মাস্ট নো নলেজ। আচ্ছা, এবার স্কিলে কে কে? হাত তুলেন। স্কিলে কে কে? স্কিলে আমি। হ্যাঁ, তাহলে নলেজে হচ্ছে মাত্র 2 জন ছিল, মিলন স্যার আর রবিউল স্যার। স্কিলে হচ্ছে বাইজিৎ স্যার, রাফিউল স্যার, জেমস স্যার, সানজিদা ম্যাডাম, রুকাইয়া মানে তানহা ম্যাডাম, তারপর রাবেয়া ম্যাডামও হচ্ছে স্কিলে, না? জি। সুমিত স্যার কোথায়? রিয়াজ স্যার কোনটা? সুমিত স্যার আর রিয়াজ স্যার কি আবার রেখে চলে গেছে অন করে? লাইনে নাই? সুমিত স্যার আছেন? এই যে এখন ধরা খাবে। ম্যাম আমার স্পিকার কথা শোনা যাচ্ছিল না, নলেজ। আপনি নলেজে জি জি। হাত তুলেন নাই কেন? আচ্ছা,
সুমিত স্যার কোনটা? সুমিত স্যার নাই মনে হয়, উনি মনে হয় নিশ্চিত অন করে চলে গেছে, উনি নাই। আচ্ছা ঠিক আছে, দেখতেছি বিষয়টা। আপনারা সবাই ভুল, সবাই ভুল, কারণ অ্যান্সার হবে অ্যাটিটিউড। নলেজ স্কিল অ্যাটিটিউডের ভিতরে আপনার অ্যাটিটিউড মাস্ট থাকা লাগবে 100%। কারণ আপনার নলেজ ধরেন গ্যাপ আছে, হ্যাঁ, কিন্তু মানে অ্যাটিটিউডও আপনার ভালো না, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নাই। আপনার নলেজ আপনার দেখা গেছে হাই আছে কিন্তু অ্যাটিটিউড ভালো না, কোনো লাভ নাই। আপনি স্কিল ভালো আছে কিন্তু অ্যাটিটিউড ভালো না, কোনো লাভ নাই। বা গ্যাপ আছে, তাতেও কোনো লাভ নেই। কারণ আপনার ভিতরে যদি অ্যাটিটিউডটাই ভালো না থাকে, অন্যের সাথে মেশার, কথা বলার, আচরণ জিনিসটা যদি ভালো না থাকে, বা অন্যের কাছ থেকে কোনো কিছু শেখার, গ্রহণ করার ওই অ্যাটিটিউডটা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার নলেজ স্কিল অ্যাটিটিউডের ভিতরে অ্যাটিটিউডটা 100% থাকা প্রয়োজন। কারণ আপনার যদি একটু নলেজ গ্যাপও থাকে আর অ্যাটিটিউড যদি 100% থাকে, তাহলে আপনি কিন্তু করে নিতে পারবেন, কারণ আপনার ভিতরে অন্যের কাছ থেকে শেখার অ্যাটিটিউডটা আছে, বা আপনার কাছ থেকে অন্যকে রেসপেক্ট করার অ্যাটিটিউড আছে, আপনি ইগো নাই। তাহলে সেক্ষেত্রে আপনার নলেজ গ্যাপ থাকলে আপনি কভার করে ফেলতেছেন, আপনার অ্যাটিটিউড ভালো আছে, স্কিল গ্যাপ আছে, কভার করে নিতেছেন। কিন্তু আপনার যদি অ্যাটিটিউডই ভালো না থাকে, বাকি দুইটা আপনি কখনো কভার করতে পারবেন গ্যাপ থাকলেও? স্যার না, ম্যাডাম পারবেন? না, আপনি রাইট, ঠিক। আমার কথা কি বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি। মানে আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন? জি ম্যাডাম। হ্যাঁ, জি ম্যাডাম, বুঝতে পারছি। অ্যাটিটিউডই আসল। আপনার নলেজ স্কিল দুটাই যদি গ্যাপ থাকে, আপনার অ্যাটিটিউড যদি ভালো থাকে, আপনি কভার করতে পারবেন। কিন্তু আপনার যদি অ্যাটিটিউড ভালো না থাকে, তাহলে আপনি নতুন কিছু কখনো শিখতেও পারবেন না। আপনার গ্যাপ থাকলে সেটা তো কখনো কোনোদিন কভারই করতে পারবেন না, কোনোদিন না। বুঝতে পারছেন? এর জন্য যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার অ্যাটিটিউডটা মাস্ট থাকা লাগবে। অ্যাটিটিউডটা আপনার 100% থাকা লাগবে। মিস হুম। মিস অ্যাটিটিউড আমরা পরে একটু দাঁড়ান। অ্যাটিটিউডের পরে আমরা তারপরে কোনটাকে প্রায়োরিটি দিব? অ্যাটিটিউডের পরে আমরা প্রায়োরিটি দিব স্কিলকে। স্কিলকে স্কিলের পরে আমরা প্রায়োরিটি দিব নলেজকে। যেহেতু আমাদের এটা টেকনিক্যাল বেসড এডুকেশন, সেক্ষেত্রে আমরা স্কিলটাকে প্রায়োরিটি দিব বেশি, তারপরে গিয়ে আমরা নলেজটাকে প্রায়োরিটি দিব। তাইলে আমরা এখন যখন এখানে কে এসে বলতেছি, তখন কিন্তু এটা ঘুইরা ASK হয়ে যাবে, আস্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন আমি নিজেই নিজেকে প্রশ্ন করতে পারবো যে কোনটা আমার ইম্পর্টেন্ট, কোনটা আমার কোন ক্ষেত্রে বেশি আস্ক। ওকে, এবার রবিউল বলেন কি বলতে চাইছিলেন? মিস এই যে 6টা লেভেল আছে, এখন আমি তো জানি আমাদের ফুড এন্ড বেভারেজ প্রোডাকশনের লেভেল 3 বেশি নাই। তাহলে এই 6টা লেভেল কাদের জন্য মূলত স্কিল পার্টের? কাদের জন্য মানে কি? এটা হচ্ছে এক একটা অকুপেশনের ক্ষেত্রে এক একটা আছে। আর আপনি তো ভুল জানেন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের তো নতুন লেভেল চলে আসছে। আমাদের প্রোডাকশনের লেভেল 3টাকে ব্রেকডাউন করে লেভেল 2 আর 4 চলে আসছে। আপনি কোন দুনিয়ায় আছেন? সরি মিস, আমি তাহলে আপডেট হইতে পারিনি এখন আর কি। লেভেল 4 যে আসছে আমি তো জানি না এখনো। ইভেন আমি একটু আগেও বলছি আপনি আরো আপডেট হইতে পারেন নাই, কারণ আপনি আমাকে হোমওয়ার্ক জমা দেন নাই। আমি ক্লাস শুরুর দিকে আপনাকে ডাকতে ডাকতে অস্থির হয়ে গেছি, আপনি কোনো রেসপন্স করেন নাই, কারণ আপনি ক্লাস অন করে কোথায় জানি চলে গেছিলেন। এই একটা বিষয়, এর জন্য আপনি আপডেট হবেন না, কখনো পিছে পড়ে থাকবেন। আরেকটা বিষয় দেখেন, আমি একটু আগেই বলছিলাম যে একমাত্র বাংলাদেশে এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এই একমাত্র লেভেল 6 আছে। ডিজিটাল মার্কেটিং এর লেভেল স্টার্ট হয়েছে 3 থেকে, 1 আর 2 নাই, 3 থেকে স্টার্ট হয়েছে। আর 6 হচ্ছে হাইয়েস্ট আছে, একমাত্র বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংটাই লেভেল 6 আছে।
এবার বুঝতে পারছেন? জি মিস। আচ্ছা মিস, তাহলে লেভেল 4টা আমরা কিভাবে করতে পারি? এটা কি একদম পুরোপুরি আমি যেহেতু জানি না, এজন্য একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। লেভেল 4 যেখানে হয় তাদের সাথে যোগাযোগ করে লেভেল 4 করবেন। এটা আপনার সেলফে করতে হবে, এখনো প্রজেক্ট আসে নাই তাই। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলা হয়েছে কি ফিচার্স অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সি মানে কি? যোগ্যতা বা দক্ষতা। তাহলে ম্যাডাম বিষয়টা এরকম দাঁড়ায়, বুঝি নাই। স্ক্রিন তো মনে হয় শেয়ার করা না। হ্যাঁ, স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। মিস, আমি কি আজকের মতো লিভ নিতে পারি প্লিজ? কেন? আপনার না পরীক্ষা শেষ? মিস, আমার আজকে একটা প্রেজেন্টেশন রেডি করতে হচ্ছে তো আমার ভাইবার জন্য। খুব না, এখন আপনি লিভ নিতে পারবেন না। আর 15 মিনিট পরে এভাবে লিভ নিতে হবে আপনাকে। তাই এখন আর নিতে পারবেন না। চুপচাপ পড়েন। দেখেন কি ফিচার্স অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? আপনি কিভাবে বুঝবেন আপনি একজন কম্পিটেন্ট পারসন, বা আপনি যে আপনার ভিতরে যে যোগ্যতা আছে সেটা আপনি কিভাবে বুঝবেন, বা আপনি যে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তা আপনি কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন হচ্ছে আপনার ভিতরে যদি এই 4টা জিনিস থাকে। সেটা কি? সেটা হচ্ছে বিং এবল টু ডু দ্য জব, কাজটা করতে পারাটা, যে দক্ষতাটা বা অ্যাবিলিটিটা, এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে যোগ্যতা আছে। আপনি যদি জানেন যে নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, একটা জিনিস কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। এরপরে যদি আপনি জানেন যে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, ধরেন আপনার একটা জিনিস খারাপ হয়ে গেল, তখন ওই মুহূর্তে ওই সিচুয়েশনে মানে কন্ট্রোল না হারায়া অল্টারনেটিভ ওয়েতে কিভাবে কাজটা করা যায়, কিভাবে সম্পন্ন করা যায়, আপনি যদি এই অল্টারনেটিভ টেকনিকটা জানেন বা ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করা যায় এটা যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তারপরে বলছে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, একটা কাজ কিভাবে নিরাপত্তার সহিত করতে হবে আপনি যদি এটা জানেন তাহলে কি আপনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তাহলে এই 4টা বিষয় যদি আপনি দেখেন যে আপনার ভিতরে আছে, তখনই বুঝবেন যে কি আপনার ভিতরে কম্পিটেন্সি আছে, আপনি একজন যোগ্যতা সম্পন্ন লোক। ক্লিয়ার? এখন এখানে এভাবে প্রশ্ন আসে যে মাঝে মাঝে ডিরেক্ট প্রশ্নই আসে যে কম্পিটেন্সির কি ফিচার্স গুলো কি কি, তখন আপনাকে এই 4টা সিকোয়েন্স আকারে দিতে হবে। আবার মাঝে মাঝে প্রশ্ন আসে এমসিকিউতে যে নিচের কোনটা কম্পিটেন্সির কি ফিচার্স না, আবার নিচের কোনটা কম্পিটেন্সির কি ফিচার্স, এটা আসে। ওকে, প্রশ্ন বোঝা গেছে? আচ্ছা, তারপরে এখানে দেখেন বলছে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল। কম্পিটেন্সি আর স্কিলের মধ্যে পার্থক্য জানতে চাইছে। তাহলে আমরা জানি কি কম্পিটেন্সি কি? কম্পিটেন্সি ডেফিনেশন বলেন। ম্যাডাম, নলেজ, স্কিল আর অ্যাটিটিউডের কম্বিনেশন এই কোনো কাজকে ভালোভাবে করার জন্য। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি যে কম্পিটেন্সি হচ্ছে নলেজ স্কিল অ্যাটিটিউডের সমন্বয়। হ্যাঁ, যেই জায়গায় স্কিল আবার কি কম্পিটেন্সির একটা অংশ না স্যার ম্যাডাম? তাহলে আমরা এখানে যদি বলছে যে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল, তাহলে এইভাবে আমরা সাজায় লিখবো যে competency is a combination of knowledge, skill, attitude to perform a job. On the other side, skill is a part of competency. এখন এখানে আপনার প্রশ্ন যদি আসে এইভাবে ধরেন না আসলো সরাসরি, এখন প্রশ্ন আসলো ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল, তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? অ্যান্সার কি হবে? ম্যাডাম আরেকবার স্কিলটা হচ্ছে একটা আমি বলছি
প্রশ্ন হচ্ছে যে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড নলেজ, এটার অ্যান্সার কি হবে? স্কিলটা হচ্ছে তো ম্যাম শুধু দক্ষতাই, আর কম্পিটেন্সিটা তো তিনটা প্যারামিটার থাকবে। তো একজন হচ্ছে যার এই যে এখানে যেমন এক্সাম্পল বলা আছে, সে খুব ভালো ওয়েল্ডার হতে পারে, এটা তার একটা স্কিল। কিন্তু যদি না তার হচ্ছে নলেজ এবং রাইট অ্যাটিটিউড থাকে, তাহলে সে সেই ক্ষেত্রে হচ্ছে কোনো টিচার বা ট্রেনার হতে পারবে না। কিন্তু এখানে কিন্তু ওইটা বলে না এই প্রশ্নটা, আপনি তাহলে বুঝতে পারেন, আপনাকে বলছে ডিফারেন্স বিটুইন, এই কম্পিটেন্সি আর স্কিলের মধ্যে পার্থক্যটা জানতে চাইছে। Miss, competency is a combination of knowledge, skill, attitude to perform a job, আর হচ্ছে স্কিলটা হচ্ছে পার্ট অফ কম্পিটেন্সি। আপনি দেখেন কম্পিটেন্সির ভিতরেই কিন্তু নলেজ স্কিল অ্যাটিটিউড আছে, তাহলে এটা হচ্ছে একটা কম্বিনেশন, নলেজ স্কিল অ্যাটিটিউডের কম্বিনেশন, যেই জায়গায় স্কিল নিজেই কিন্তু কি কম্পিটেন্সির একটা অংশ না। এই যে এখানে লেখা আছে দেখেন, স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি আর জি কম্পিটেন্সি কনসিস্ট দ্য থ্রি প্যারামিটার নলেজ স্কিল অ্যাটিটিউড, বুঝছেন? এইটার কথা বলছি। এখন আপনাকে প্রশ্ন বললো যে ডিফারেন্স বিটুইন, এইটা বললো না, উল্টা বললো যে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড নলেজ, তাহলে কি হইতো, আমি সেটা জানতে চাইছি। ও, আমি বুঝতে পারি নাই, সরি ম্যাডাম। সেই ক্ষেত্রে তো সেমই হবে যে নলেজটা হচ্ছে কম্পিটেন্সির একটা পার্ট। এক্স্যাক্টলি। তাহলে সুন্দর করে সাজায় বলেন কিভাবে। Knowledge is a part of competency, and competency is the combination of three different KSA: knowledge, skills, and attitude to perform a task. হ্যাঁ, বা আপনারা যদি অন্যভাবে বলেন তাহলে ওই যে আমি যে আপনাদের একটা কম্পিটেন্সির সংজ্ঞা বলছি, ওই সংজ্ঞাটা লেখার পরে আপনি লিখবেন অন দ্য আদার সাইড স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, বা অন দ্য আদার সাইড নলেজ ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, বা অন দ্য আদার সাইড অ্যাটিটিউড ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি। মানে আপনাকে যে প্রশ্ন কিন্তু এখন একই টাইপের থাকে, কিন্তু প্রশ্নটা আপনার ঘুরায় আনে, মানে সোজাভাবে যায় না, এইভাবে যেমন সোজা সোজা বলে দিচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে ওরা এখন কিন্তু এআই রে দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে, আপনার কিন্তু বেশিরভাগ এখন প্রশ্ন ডেভেলপ করা হয় ওই যে চ্যাট জিপিটি দিয়ে। চ্যাট জিপিটি রে হচ্ছে গিয়ে আপনার দিয়ে দেয় যে এই প্রশ্নটা অ্যান্সার দিয়ে দেয়, আর বলে যে এই প্রশ্নটার অল্টারনেটিভ অনেকগুলো প্রশ্ন কিভাবে হইতে পারে সেটা আমাকে জানাও। তো প্রশ্ন কিন্তু একই থাকে, উত্তর একই থাকে, কিন্তু ওরা হচ্ছে একটু ঘুরাইয়া দেয়। তখন দেখা গেছে কিছু কিছু ওয়ার্ডে ওরা সিনোনিম নিয়ে আসে, তখনই মনে করে লার্নাররা আল্লাহ নতুন প্রশ্ন আসছে, ঘুরাই আসছে, এই আসছে সেই আসছে, এরকম মনে করে, কিন্তু আসলে এরকম কিছুই না। ওকে, এটুকু বুঝতে পারছি। জি মিস। এবার দেখেন, এটা হচ্ছে আপনার ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে মাস্ট নো পড়ছি না, ন্যূনতম বা একদম যেটা জানতেই হবে মাস্ট নো নলেজ, এই কম্পিটেন্সি আর এই যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এটা হচ্ছে একদম মাস্ট নো নলেজ। আমাদের ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয়টা? চারটা। ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে চারটা। সেটা কি কি? টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, আর একটা হচ্ছে জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল। ওকে, আমি আবারও বলছি, ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে আপনার চারটা। সেটা হচ্ছে টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, আর একটা হচ্ছে জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল। ওকে, এখন টাস্ক স্কিলটা কি? টাস্ক মানে কাজ, তাহলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা কাজ করতে পারাটাকেই বলছে আপনার টাস্ক স্কিল। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা কাজ করতে পারাটাকে আপনার টাস্ক স্কিল বলে। আগে যেমন প্রশ্ন আসতো নর্মালি ডিরেক্টলি যে টাস্ক স্কিল কাকে বলে, এখন কিন্তু আর এভাবে প্রশ্ন আসে না। এখন আপনার প্রশ্ন আসে যে টাস্ক স্কিল কোথায় বর্ণিত থাকে, কোথায় বর্ণনা করা থাকে বা কোথায় থাকে। তখন দেখবেন যে টাস্ক স্কিল আর ইউজুয়ালি
ডেসক্রাইবড ইন দ্য এলিমেন্টস অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া। তাহলে টাস্ক স্কিলটা কোথায় বর্ণনা করা থাকে? এলিমেন্টস অফ কম্পিটেন্সিতে আর হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়াতে। তাহলে আপনাকে হয় প্রশ্ন করতে পারে যে টাস্ক স্কিল কোথায় বর্ণনা করা থাকে, এটা শর্ট প্রশ্ন আকারে করতে পারে, আর না হলে এমসিকিউ আকারে করতে পারে যে নিচের কোনটায় টাস্ক স্কিল বর্ণনা করা থাকে। তাহলে তিনটা আপনাকে ভুল উত্তর দিবে আর একটা আপনাকে সঠিক উত্তর দিবে, আর সেটাই আপনাকে দাগাইতে হবে। ক্লিয়ার স্যার ম্যাডাম? জি ম্যাডাম। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার একসাথে একাধিক কাজ করতে পারার যে যোগ্যতা বা সক্ষমতা, তাকে আমরা বলবো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। সেম, এখন আপনাকে কিন্তু এটাও বলতে পারে যে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কোথায় বর্ণনা করা থাকে বা কোথায় থাকে নর্মালি। তাহলে এখানে দেখেন পারফরমেন্স ক্রাইটেরিয়াতে থাকে, আন্ডারপিনিং স্কিলে থাকে, আর হচ্ছে আন্ডারপিনিং নলেজে থাকে। তাহলে এখানেও কিন্তু আপনার রিটেনের আকারে মানে শর্ট প্রশ্ন আকারে বা এমসিকিউ আকারে আসতে পারে। আপনাকে হয়তো বলতে পারে নিচের কোনটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, মানে নিচের কোথায় টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বর্ণিত থাকে না। এখানে তিনটাতে থাকে, এই দেখেন থাকে বলছে তিনটাতে, পারফরমেন্স ক্রাইটেরিয়া, আন্ডারপিনিং নলেজ, স্কিল। এখন বলে দিল আন্ডারপিনিং অ্যাটিটিউড বা রিকোয়ার্ড অ্যাটিটিউড, তাহলে ওইটা হবে অ্যান্সার, এখানে থাকে না। বা দেখা গেছে বলতে পারে কোথায় থাকে, এটাও বলতে পারে, তাহলে ওইটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখেন বলছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল কি? সেটা হচ্ছে ধরেন আপনি একটা কাজ করতেছেন, এখন এই কাজটা করতে করতে এই কাজের ভিতরে কোনো একটা ইরেগুলারিটি চলে আসলো বা কোনো ব্রেকডাউন হলো বা কোনো একটা ইমপারফেকশননেস চলে আসলো, তখন সেই ক্ষেত্রে আপনি কাজটা কিভাবে ম্যানেজ করবেন অল্টারনেটিভ ওয়েতে, বা সেটা হচ্ছে যে সিচুয়েশনটা কিভাবে ম্যানেজ করবেন, ম্যানেজ করে ওই কাজটা সম্পূর্ণ করবেন, ওইটাকেই বলা হচ্ছে যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। দ্যাট মিনস আপনি কাজ করতে করতে ওই কাজের ভিতরে একটা বাধা বা বিপত্তি চলে আসলো, এখন ওই বাধা বিপত্তিকে কাটিয়ে কিভাবে আপনি কাজটা সম্পূর্ণ করবেন, সেই সম্পূর্ণ করার জন্য যে যোগ্যতাটা বা ক্যাপাবিলিটিটা আপনার প্রয়োজন, সেটাকে আমরা বলতেছি কি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ক্লিয়ার? এখন এই কন্টিজেন্সি ম্যানেজমেন্ট বা কোথায় বর্ণনা করা থাকে, এটা থাকে হচ্ছে আপনার ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ এভিডেন্সে বা ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ যে কম্পিটেন্সি আছে না ওইটাতে। তারপরে দেখেন পারফরমেন্স ক্রাইটেরিয়াতে থাকে, আন্ডারপিনিং স্কিলে থাকে, আর আন্ডারপিনিং নলেজে থাকে। আবার বলছে যে এটা মানে মাঝে মাঝে এটা রেঞ্জ স্টেটমেন্টেও পাওয়া যায়। তাহলে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5টা জায়গায় পাওয়া যায়। সেটা কি কি? সেটা হচ্ছে আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়াতে, আন্ডারপিনিং নলেজ স্কিলে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, আর হচ্ছে রেঞ্জ স্টেটমেন্ট। আপনারা কিন্তু এইখানে যদি এইভাবেই রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা এগুলো কিন্তু লম্বা লম্বা সিকোয়েন্স করে লিখবেন, লম্বা লম্বা করে 1 2 3 4 দিয়ে লিখবেন, লম্বা লম্বা ভাবে লিখে লিখবেন যে এই জায়গায় কন্টিজেন্সি পাওয়া যায়, এই জায়গায় টাস্ক ম্যানেজমেন্ট পাওয়া যায়, এই জায়গায় টাস্ক স্কিল পাওয়া যায়। আবার দেখেন জব বা রোল কি? জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল হচ্ছে একটা কাজ পরিবেশের সাথে করতে গেলে পরিবেশের সাথে খাপ খাইয়ে মানিয়ে নিয়ে করতে পারাটাকে আপনার কি বলছে? জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল বলছে। আপনি যে পরিবেশে আছেন ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে মিলে মিশে একটা কাজ করতে পারাটাকেই কি বলছে? জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল বলছে। বুঝতে পারছি? জি ম্যাডাম। তারপরে দেখেন কি বলছে, এই জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল কোথায় পাওয়া যায়? এখানে হচ্ছে কি কম্পিটেন্সি, কম্পিটেন্সির ভিতরে পাওয়া যায়, দ্যাট মিনস নলেজ স্কিল অ্যাটিটিউডে পাওয়া যায়। আবার এটা হচ্ছে আন্ডারপিনিং নলেজ স্কিলেও পাওয়া যায়, সেটা হচ্ছে মাস্ট নো নলেজ বা এভিডেন্স গাইডের ভিতরে পাওয়া যায়। এটা বলছে মোস্টলি এটা কভার করে হচ্ছে কি কম্পিটেন্সি, কিন্তু এটা পাওয়া যায় হচ্ছে আন্ডারপিনিং নলেজ আর স্কিলে, আন্ডারপিনিং নলেজ আর স্কিলে পাওয়া যায়। ক্লিয়ার এইটুকু?
জি ম্যাডাম। তাহলে আজকে কি কি পড়ছে আরেকবার একটু রিভিউ করেন তো কেউ। আজকে কি কি পড়ছি রিভিউ করেন। ঘুমায় গেছেন, সাথে সাথে রেসপন্স না করলে কিভাবে হবে। আমি কিন্তু সবগুলোর তাহলে ভিডিও ক্যামেরা অন করায় বসায় রাখবো বলে দিলাম। ম্যাডাম আজকে পড়া শুরু করছি হচ্ছে না, সিবিএলএম আপনি বলবেন না, আপনি বলবেন না, আমি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি না। আমি এখানে অন্য নতুন কেউ কারো কাছ থেকে শুনতে যাচ্ছি। ম্যাডাম আজকে হচ্ছে আমরা জানলাম যে এই 1 নাম্বার সিবিএলএম এটার লার্নিং আউটকাম গুলা কি কি, তারপরে যে এই বিটিইবির এবং এনএসডি এর যে বিএনকিউএফ এর এনটিপিকিউএফ এর মধ্যে যে পার্থক্য ওইটা, তারপরে নতুন যে রিফর্ম টিবেট সিস্টেম এটার বিভিন্ন এলিমেন্ট গুলা আলোচনা করলেন। আর তারপরে হচ্ছে এই কম্পিটেন্সি আর এর সাথে যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে পার্থক্য। আচ্ছা, তানহা ম্যাডাম আপনি এখনো হোমওয়ার্ক দেন নাই। তারপরে এই যে বাইজিৎ স্যার আপনিও কিন্তু হোমওয়ার্ক দেন নাই, করেন নাই নাকি? ম্যাডাম এই যে আমি হচ্ছে যে তখন জানালাম যে আগামীকালকে হচ্ছে করব, এটা গতদিন আচ্ছা, জানাইছেন। তাহলে এই যে তানহা ম্যাডাম দেয় নাই, সুমিত স্যার দিছে, মিলন স্যার দিছে। রবিউল আপনার হোমওয়ার্ক কই? রবিউল, এই রবিউল। মিস আসলে রবিউল, পরীক্ষার জন্য আমি হচ্ছে গিয়ে করতে পারিনি মিস। পরীক্ষা তো আপনার গতকাল ছিল, তারপরে মিস গতকালকের আজকে পরে ছিল, আজকে আমার লাস্ট ক্লাস, মানে আজকে পরীক্ষা ছিল তো কালকে রাতে এই জন্য আমি ক্লাস স্কিপ করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আগামীকালকে এই যে দুইটা এই পরীক্ষা একসাথে 3 দিতে দিনের, পারে মিস। আগামীকালকে এই 3 দিনের মানে এগুলো কমপ্লিট করে দিবেন নেক্সট ক্লাসে, ঠিক জি আছে? মিস আমি শুধু কালকেরটাই করি নাই, কালকেরটা করি নাই আজকে। ও ফার্স্ট ক্লাসের নোট আমি করে রাখছি, বাট কালকেরটা করতে পারি। মানে আমি মাত্র 6 জনের পাইছি, আমি এখনো তানহা ম্যাডামের কোনো হোমওয়ার্ক পাই নাই। আমি রাফিউলের হোমওয়ার্ক পাইছি, সুমিত স্যারের পাইছি, রিয়াদ স্যারের পাইছি, তারপরে যে মিলন স্যার, জেমস স্যার, তারপরে যে সানজিদা, এরপর আমি আর কারো পাইনি, বুঝতে পারছেন? সো আমি যেন নেক্সট ক্লাসে সুন্দর মতো হোমওয়ার্ক পাই। আজকে যা যা পড়াইছি এগুলো জমা দিবেন, না হলে কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। আর এই যে যা পড়াইছি এর ভিতরে কারো কোনো সমস্যা আছে, কোনো টপিক বুঝতে পারেন নাই, এরকম কোনো কিছু জানার আছে? আচ্ছা, জানার নাই, সাবাস, আপনারা খুব ভালো লার্নার। ঠিক আছে তাহলে ম্যাডাম শুধু কন্টিজেন্সিটা শুধু একবার যদি আরেকটু সামারি করে দিতেন। আমি বলছি কন্টিজেন্সিটা হচ্ছে আপনার, আপনি একটা কাজ ধরেন করতেছেন, হ্যাঁ স্যার আপনি কোন অকুপেশনের? গ্রাফিক্স এন্ড ইউআই। আচ্ছা ধরেন আপনি কোনো একটা লোগো করতেছেন, লোগো করতে করতে আপনার ওই লোগোর ভিতরে কোনো একটা মানে সফটওয়্যারে কিছু একটা ভেজাল হইলো, তাহলে ওই লোগোটা আপনার ইমার্জেন্সি করতেই হবে। তাহলে যেই সফটওয়্যার দিয়ে আপনি করতেছেন, তাহলে সেই সফটওয়্যার ওই সময় রেসপন্স করতেছে না, তাহলে কি আপনি বসে থাকবেন? থাকবেন না। তাহলে আপনি না। অন্য কোনো সফটওয়্যার দিয়ে হইলেও কি করবেন? ওই লোগোটা কমপ্লিট করবেন না তখন, স্যার? জি ম্যাডাম। জি ম্যাডাম। এইটাই হচ্ছে আপনার কন্টিজেন্সি। আপনি একটা কাজ করতে গেছেন, ওই কাজ করতে করতে কাজের ভিতরে কোনো একটা বাধা বিপত্তি আসলো, তাহলে বাধা বিপত্তি আসলে আপনাকে বসে থাকা যাবে না, আপনাকে অল্টারনেটিভ ওয়েতে তখন কাজটা কিভাবে সম্পন্ন করা যায় সেটা চিন্তা করতে হবে, এবং সেটা চিন্তা করে সেই অল্টারনেটিভ ওয়েতে আপনার কাজটা সম্পন্ন করতে হবে। মোট কথা যেভাবেই হোক আপনার কাজটা সম্পন্ন করতেই হবে। এটাই হচ্ছে আপনার কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। বাইজিৎ স্যার বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকের জন্য আমরা এখানেই শেষ করি, যেহেতু কারো কোনো সমস্যা নাই। আমি নেক্সট ডেতে ইনশাল্লাহ আপনাদের হোমওয়ার্ক দেখবো। আমরা আমরা কি সবাই একটা আলাদা গ্রুপ মানে গ্রুপ ওপেন করতে পারি?
হ্যাঁ পারেন, এটা কেন, অনুমতি কেন লাগবে? অবশ্যই পারেন। ম্যাডাম মানে সবার আমি অনুমতির জন্যই বলতেছি। হ্যাঁ ম্যাডাম বলেন, আমি শুনি নাই। ম্যাডাম ম্যাডাম আমাদের আমি আচ্ছা ম্যাডাম, আমি তো নতুন ক্লাস করতেছি, এখন আমি যে হোমওয়ার্কের বিষয়টা না বুঝতে পারছি না, যে সেই হোমওয়ার্ক কিভাবে শুরু করব কিভাবে শেষ করব, আচ্ছা সেটা আমি বলি, আসলে ক্লিয়ার হয় না। আগের যে 2টা ক্লাস আপনি পান নাই, ওই 2টা হ্যাঁ ক্লাস হ্যাঁ। আপনি শুনে শুনে কভার করবেন, লিখবেন। লিখে আচ্ছা। তাহলে যে টপিকটা আছে, মানে যে হুম হুম টপিকটা শুনলেন, লিখলেন, জানলেন, পড়াইছি, এগুলো সব লিখে হুম ক্যামি স্ক্যানার দিয়ে ছবি তুলবেন। ছবি তুলে ওটাকে একটা হুম হুম। পিডিএফ বানাবেন। পিডিএফ বানায় জাস্ট এই গ্রুপে প্রোভাইড করবেন। আপনি যে আচ্ছা। আসলেই শিখছেন, আপনি যে আসলেই পড়ছেন, কি আমি হুম যে এই এতক্ষণ ধরে যে চিল্লাইলাম, পড়াইলাম, আপনি যে হুম। বসেছিলেন না, ঘুমান নাই, এটার প্রমাণ কি? এটার প্রমাণই হচ্ছে আচ্ছা, এইটা। মানে আপনি যা পড়াচ্ছেন বুঝছেন? সেগুলোই আমি লিখবো এবং সেটাই আপনাকে আমি হোমওয়ার্ক আকারে প্রোভাইড করব। আবার প্রোভাইড করবেন। হ্যাঁ, প্রোভাইড করবেন। সেটা হচ্ছে ছবি তুলেই পাঠায় দিবেন না, সেটাকে একটা পিডিএফ আকারে নিয়ে আসবেন। নিয়ে আচ্ছা আপনার ফোনে ক্যাম স্ক্যানার নামাবেন। ক্যাম স্ক্যানার স্ক্যান করে করে ছবি তুলে একটা পিডিএফ ফাইল বানাবেন। ফাইল বানিয়ে সেটা গ্রুপে শেয়ার করে দিলেই হবে। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে তাহলে। আজকে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে সবাই চলে যাই, লিভ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম।